স্থায়ী কমিটির মেম্বার কেন আমার সাথে কেন পার্টি সর্বপ্রথম গ্রেপ্তার আমি আমার সাথে কেন আমার না আইনতাদের সাথে বৈষম্য করা হয়েছে অবৈধ প্রার্থী ঘোষণা মানি না মানব না আমার যে সিনিয়র নেতা কেই পার্টিতে না এইটা অন্যায় করা হয়েছে কোন প্রার্থীর কার্যক্রমকে করা হয়েছে না মানে হবে না আপনারা বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করেন সর্বপ্রথম বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। শুধু আওয়ামী লীগ নয়, নুরুর দলে এখন এলাকার চোর ডাকাত আর ছিনতাইকারীদের জয় জয়কার। অনুসন্ধানে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া অনেক চিহ্নিত অপরাধীদের সাথে নুরুল হক নূরের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। আমি মহান আল্লাহর পর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। বিপিনুরকে হলুদ কার্ড দিলেন তারেক রহমান, বললেন আরেকটু বাড়লে লাল কার্ড রেডি আছে। বিপিনুরের সাউন্ড পাল্টিয়ে গিয়েছে আজকে। সে বলছে 24-এ একসাথে এত জীবন, এত রক্ত, এত কিছু, এত তাড়াতাড়ি আমরা আলাদা হতে পারি না। আমরা বিএনপি সরকার তারা বলেছিল তারা 1 কোটি কর্মসংস্থান তারা ব্যবস্থা করবে, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সরকার এই 6 মাসের মধ্যে অন্তত লক্ষের কাছাকাছি কর্মসংস্থান, বিভিন্ন মানুষ কর্মসংস্থান হারিয়েছে। তবে হ্যাঁ, তারা একটা কর্মসংস্থান তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এই 6 মাসেই কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে যাদের পেশা হচ্ছে চাঁদাবাজি করা। গ্যাসের প্ল্যান নেই, বিদ্যুতের প্ল্যান নেই এবং বাজারে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি কমানোর কোনো প্ল্যান না থাকলেও নতুন তথ্যমন্ত্রী হাসিনার ভাতিজা আন্দালিব পার্থ এবং তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান এইভাবে প্ল্যান বই বাজারে এনেছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা সমালোচনা করে বলছেন, যেখানে সরকারের কাছে খুন, ধর্ষণ, চাঁদাবাজি কমানোর কোনো প্ল্যান নেই, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো প্ল্যান নেই, গ্যাস, বিদ্যুৎ বিভ্রাটের কোনো প্ল্যান নেই, যেখানে প্ল্যানহীন সরকার সমস্যা সমাধানে বিরোধী দলের কাছে প্ল্যান চাওয়া শুরু করেছে, সেখানে এই বই ছাপানোকে তেলবাজি বলে মনে করছেন তারা। একজন এই তেলবাজগুলো নিজেরা চুতিয়া নাকি জনগণকে চুতিয়া মনে করে? যে সরকারের 6 মাসের ব্যর্থতার কোনো শেষ নাই, যে সরকার জানেই না তাদের আই হ্যাভ এ প্ল্যানের উদ্দেশ্য কি, তারা নাকি সেটা নিয়ে বই লিখছে। এটা খুবই হাস্যকর, জনগণকে চুতিয়া বানানোর জন্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। গ্যাস একেবারে শূন্য হয়ে যায়। শিফট চলতেছিল, কাজ চলতেছিল, বয়লার চলতেছিল, তারপর কিছু নাই। পরদিন সকালে জেলার 171টা কারখানার গেট আর খোলে নাই, বন্ধ হয়ে গেছে। 1.5 থেকে 2 লাখ মানুষ কাজ ছাড়া, শ্রমিক, অপারেটর, হেল্পার, সুপারভাইজার, লাইনম্যান, যাদের বেতনটা দিন ধরে চলে, ডেইলি কাজে, ডেইলি কাজ, ডেইলি বেতন, তারা সকালে উঠে দেখে কাজ নাই, কারণ গ্যাস নাই। শুধু হবিগঞ্জ না, নরসিংদী আর মাধবদীতে টেক্সটাইল আর ডাইং আর প্রিন্টিং আর কারখানার 80% কারখানার কাজ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা কইতেছেন প্রত্যেক দিন 400 থেকে 500 কোটি টাকার ক্ষতি হইতেছে। বিএসআরএম দেশের সবচেয়ে পুরানো ইস্পাত প্রতিষ্ঠান, তাদের 10টা প্রধান কারখানার সবগুলা বন্ধ করে দিছে। তার মানে শুধু রপ্তানি না, দেশের ভিতরে নির্মাণ কাজও থামতেছে। গাজীপুরে 3,500 কারখানার মধ্যে প্রায় 550 উৎপাদন থেমে গেছে, আর যেগুলো কোনো মতে চলতেছে সেগুলোর উৎপাদন অর্ধেকের চাইতেও কমে নামে গেছে। নারায়ণগঞ্জে 450 ডাইং কারখানা বিপাকে আছে। সাভার আশুলিয়া গ্যাসের চাপ এত কম যে বয়লার, ডাইং, ওয়াশিং আর ফিনিশিং বিভাগ চালানোই যাইতেছে না। আর চলতি মাসে ওই অঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। আর শহরের রান্নাঘরে চুলার কথা কি বলবো, আপনারা তো জানেন, এটা জ্বলে না। সিএনজি স্টেশনের সামনে গাড়ির লাইন রাস্তা পর্যন্ত নামছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কিন্তু ক্ষতিটা কারখানার গেটে থামে নাই। 22 আগস্ট শনিবার বিকালে নারায়ণগঞ্জের বিকেএম এর কার্যালয়ে ব্যবসায়ীরা বসছিলেন। বৈঠক শেষে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বললেন, সারা বাংলাদেশে 300-র বেশি গার্মেন্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে 40 থেকে 50%। আর রপ্তানি আদেশ চলে যাইতেছে কোন দেশে? আমাদের বন্ধু দেশে। কারখানা বন্ধ হইলে আবার চালু করা যায়, কিন্তু ক্রেতা একবার চলে গেলে সে ফিরে আসে না। ওনারাই বলতেছেন, ইউরোপের একজন বড় ক্রেতা অর্ডার বাতিল করে পাশের দেশে নিয়ে যেতেছে। কিছু রপ্তানি আদেশ ইতিমধ্যে চলে গেছে, সামনের দিনে ওয়ার্ক অর্ডার ধরে রেখে যাবে কিনা সেটা নিয়েও তারা শঙ্কিত। ওনার ভাষায় দেয়ালে নাকি পিঠ থেকে গেছে। আর তিনি কয়েকটা কথা বলছেন। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 10 আগস্টের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 2 দিন কিছু গ্যাস পাওয়াও গেছে, তারপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আর এই সংকট থেকে বাইরে হওয়ার পথ নিয়ে তারা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাই পাইতেছেন না। বাণিজ্য মন্ত্রী কইছে 2 বছর লাগবে বিদ্যুৎ সমস্যার সমাধান হইতে। রিজভি ভাই কইছে এটা ইরান যুদ্ধের কারণে হয়েছে, আর কষা জায়েদ কইছে এটা হাসিনার কারণে হয়েছে। গ্যাস এবং জ্বালানি যে সংকট, সেটার জন্য সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোন একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে।
হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল না। আর জ্বালানি মন্ত্রী কইছে কিছু করার নাই, বসে থেকে দেখতে হবে, এভাবে মানিয়ে নিতে হবে। কারণ আসেনি আমি না, আমার এত এনার্জি নাই, আমার ঘোড়ায় আসবে। শুনেছেন ঘোড়া রাশি? তো ব্যবসায়ীরা সরকারের সাথে বৈঠকে বসছিলেন, কি দাবি করছে জানেন? অবিশ্বাস্য দাবি। জুন আর জুলাই মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিল আগামী 12 মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দিচ্ছেন। আর বলছেন ওই সময় যদি বিল দিতে না পারি তাহলে সংযোগটা কাটেন না। এই সংকটের মধ্যে কারখানা কিভাবে চলবে সরকারকে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে সরকারকে ব্রিফিং করতে হবে, এটা দাবি। গণপরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ করতে হবে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আর সরকার এবং বাংলাদেশ ব্যাংকের ব্যবসায়ীরা অনুরোধ করছে যে এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় থেকে বিরত যেন থাকে। দাবিটা খেয়াল করছেন? শেষের দাবিটা ঋণের কিস্তি। মানে গ্যাস সংকট শুধু আর জ্বালানি খাতের সমস্যা নাই, এটা এখন ব্যাংকে ঢুকতেছে। কারখানা বন্ধ তাই আয় নাই তাই কিস্তি নাই তাই খেলাপি ঋণ বাড়বে। দেখেছেন কই যাচ্ছে? আর সবচেয়ে করুণ দাবিটা কি জানেন? প্রত্যেক সপ্তাহে একবার আমাদের ব্রিফিং করেন। দেশের রপ্তানি আর সবচেয়ে বড় খাতের নেতারা সরকারের কাছে টাকা চান নাই, ভর্তুকি চান নাই, তারা চাইছেন সপ্তাহে একবার যেন তাদেরকে বলা হয় আসলে হইতেছেটা কি। এটা বলতে পারে নাই। শুধু কি বড় ব্যবসায়ী, মাছের খামারে বিদ্যুৎ না থাকায় 15 কোটির মাছ মারা গেছে, এরকম যে কত ব্যবসায়ী পথে বসে গেছে আল্লাহ মালুম। কিন্তু আসলে কি ঘটছিল এইটা কি আমরা জানি? আসেন আমরা পুরো ঘটনা না জানলে বাকিটা বোঝা যাবে না। আসেন আল্লাহর নামে শুরু করি। এটা নিয়ে আমার পুরো 2টা ছুটির দিন স্টাডি করা লাগছে। সরকারে আছে বিএনপি, আর আমার নিজের ছুটি বিশ্রাম সব জলাঞ্জলি দিয়া খোঁজা লাগে আসলে কি হয়েছে। ইয়া খোদা, দরবেশ বানায় দাও, মন্ত্রিত্ব করবে, উপদেষ্টাকারী করবে, কিছু বালচুন আর আমার পূজা লিখবে, সমস্যাটা কি হয়েছে? কক্সবাজারে মহেশখালীর কাছে সমুদ্রের 2টা জাহাজ ভাসতেছে। এগুলোর নাম FSRU, ভাসমান স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। বিদেশ থেকে জাহাজ করে আসা তরল হিমায়িত গ্যাস মানে এলএনজি এই জাহাজে ঢালা হয়, আর ওইখানে গরম করে আবার ওইটা গ্যাসে রূপান্তর করা হয়, তারপর সেটা পাইপে করে দেশের ভিতরে পাঠানো হয়। 2টার একটা চালায় দেশি কোম্পানি সামিট, আর একটা চালায় মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি। এটা কেমন মার্কিন কোম্পানি আমরা পরে দেখবো। এরা গ্রিডে দিত দেশের গ্যাস সরবরাহের 37%। 1/3 বেশি গ্যাস আসে সমুদ্র ভাসতে থাকে ওই 2টা জাহাজ থেকে। 21শে জুলাই এক্সেলারেটরের জাহাজে আগুন লাগছে। ওই দিন পেট্রো বাংলাদেশে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে আগুন লাগার শব্দটাই নাই। বলা হয় কারিগরি ত্রুটি, আর জানানো হয় প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস এটা সরবরাহ কমছে। আগুনের কথা দেশের মানুষ জানে আরো পরে। কেন? বয়লারে আগুন লাগলে সেটা কারিগরি ত্রুটি বলে চালাই দেওয়ার দরকারটা কি? এটা মনে রাখেন প্রশ্নটা। 2 দিন পরে 23শে জুলাই এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস দাও কমে যায় 566 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সরবরাহ 2700 থেকে 2800, সেখানে সরবরাহ নেমে দাঁড়ায় 2265 মিলিয়ন ঘনফুটে। 25শে জুলাই পেট্রো বাংলা বিবৃতি দেয়, সেই বিবৃতিতে বলা হয় যে আগুন আর কারিগরি ত্রুটির কারণ জানা যায় নাই। দেশি প্রকৌশলীরা জাহাজটা পরীক্ষা করছেন কিন্তু ত্রুটির কারণ শনাক্ত করতে পারেন নাই, সমাধানও করতে পারেন নাই। এক্সেলারেটকে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হইতেছে। আর তিনি এটাও কইছেন যে ওই FSRU-তে এর আগে কখনো এই ধরনের ত্রুটি দেখা যায় নাই, কখনোই হয় নাই, এবার হইল। আর কারণ কেউ বের করতে পারতেছে না, তাহলে কি নাশকতা হয়েছে? প্রথম দিন কেন ঘটনাকে আগুন বলাই হয় নাই? আগুনের কারণ নিয়ে কোনো তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত জনসমক্ষে আসে নাই। যে যন্ত্রে কোনোদিন এমন একটা ত্রুটি হয় নাই, দেশের সবচেয়ে সংকটজনক মুহূর্তে সেই যন্ত্রের ত্রুটি হইল, আর দেশের প্রকৌশলীরা কারণটাই ধরতে পারলেন না। সন্দেহ করার জন্য এইটুকুই যথেষ্ট। আগুন কেন লাগছিল সেই প্রশ্নের উত্তর দেশের মানুষকে দেওয়া হয় না, দিতে হবে এটা। আর যে রাষ্ট্র 1 মাসে উত্তরটা দিতে পারে না তার ঘরে সন্দেহের তো ভার চাপবেই। এই ভারটা জনগণ চাপায় নাই, রাষ্ট্র নিজেই ডেকে আনছে। এরপর শুরু হয় মেরামত, আর মেরামতের গল্পটাও খুব অদ্ভুত। কেমন? আসেন দেখি। 2 সপ্তাহ পার হয়, 4 আগস্ট আসে, মেরামত আর শেষ হয় না। চালু সম্ভাব্য তারিখ কয়েক দফা পিছাইতে থাকে। দৈনিক ঘাটতি 450 মিলিয়ন ঘনফুটের উপরে ঝুলে থাকে। মনে আছে জ্বালানি মন্ত্রণালয় ব্যবসায়ীদের কি বলছিল? 10 আগস্টের পর সব স্বাভাবিক হয়ে যাবে। 14 আগস্ট বিকাল 4টায় আবার কারিগরি ত্রুটিতে সরবরাহ বন্ধ হয়ে যায়। যাব বাবা, রাত 9:30 পর্যন্ত স্বাভাবিক হয় না। তারপর 15 আগস্ট মেরামত শেষ হয়। এখানে এই গল্পটা শেষ হওয়ার কথা ছিল। যন্ত্র নষ্ট হয়েছিল, যন্ত্র সারানো হয়েছে, এখন গ্যাস আসবে, চুলা জ্বলবে, কারখানা চলবে, হবিগঞ্জের মানুষগুলো কাজে ফিরবে, হয় নাই। 17 আগস্ট একটা এলএনজি কার্গো আসার কথা ছিল, আসে নাই। ফলে টার্মিনাল থেকে 3 দিন ধরে সরবরাহ কমাইতে 19 আগস্ট বিকালে পুরোপুরি বন্ধ করে দিতে হয়। কেন? এইবার যান্ত্রিক ত্রুটি না, এইবার আগুন না, এইবার জাহাজের ভিতরে চলার মতো গ্যাসই ছিল না, মজুদ শূন্য। 22 আগস্ট দুপুর 2টায় একটা কার্গো ভিড়ে রিগ্যাসিফিকেশন শুরু হয় প্রাথমিকভাবে মাত্র 100 মিলিয়ন ঘনফুট। ওই দিন 2 টার্মিনাল মিলিয়ে মোট এলএনজি 670 মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাস পায় 2300 মিলিয়ন ঘনফুট, চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। আগুন লাগছে 21শে জুলাই, মেরামত শেষ 15 আগস্ট। কিন্তু দেশ অচল থাকছে 19 থেকে 22 আগস্ট। মেরামত শেষ হওয়ার 4 দিন পরেও সেই অচলতার সাথে আগুনের কোনো সম্পর্ক নেই। 2টা আলাদা ব্যর্থতা, একটা কারিগরি ত্রুটি যার কারণ কেউ জানে না, কারিগরি না এটা নাশকতা, আর একটা প্রশাসনিক যার কারণ সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। তাহলে কার্গোটা আসলো না কেন? বাংলাদেশে সাধারণত মাসে 10টা এলএনজি কার্গো আনে। টার্মিনালের সমস্যার কারণে অগাস্টে ঠিক করা হয়েছিল 9টা আনবে, এবং এটার জন্য 3টা দরপত্র ছাড়া হয়েছিল। একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে, একটা স্বল্পমেয়াদী চুক্তিতে, আর 4টা সরাসরি ক্রয় পদ্ধতিতে। ইংরেজিতে বলে ডাইরেক্ট পারচেজ মেথড, DPM, ডাইরেক্ট পারচেজ মেথড। বাংলায় সোজা কথা টেন্ডার ছাড়া। ওই 4টার একটাও আসে নাই। কারণ কি? কারণ হংকং ভিত্তিক এক সরবরাহকারী এমন জাহাজ প্রস্তাব করছে যেটা জানবে, যেটা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায়, ফলে নাও যায় না। আসছে কিসে? আলহামরা নামে একটা জাহাজে, সেটার আবার একটা কাহিনী আছে। এটা মস্ত টাইপের জাহাজ, মানে ওইটা তরল গ্যাস রাখা হয় ডেকের উপরে উঁচু হইয়া থাকা কয়েকটা বিশাল গোলকে, দেখছেন না? এরকম এই বাক্সের মতো ট্যাঙ্কে না, 2 ধরনের জাহাজে আসে। একটা বাক্সের মতো ট্যাঙ্ক, আর একটা গোল হয়ে থাকে উপরে। এই ধরনের জাহাজ একই ধারণ ক্ষমতায় সাধারণ জাহাজের চেয়ে লম্বা হয়, ভারী হয়, আর মাপজোক আলাদা। ফলে
ওই যে জাহাজের গায়ে এসে ভিড়বে যেখানে গ্যাস নামাবে সেটা স্থানান্তর করার আলাদা এটা হিসাবের ব্যাপার। আল হামরা নামের এই ভেসেলটা গভীর সমুদ্র পর্যন্ত আইসাও ডকিং আর পণ্য স্থানান্তরের ঝুঁকির কারণে এটা লাগবে যে এটা বাতিং বলে, এই বাতিং এর অনুমতি পাইতে দেরি করছে। এইটা যে আইসা লাগতে পারবে না ঠিক মতো, এই হিসাবটা কার করার কথা ছিল, যে চুক্তি পড়ছিল তার, সেটা কি কোনো দৈব ঘটনা? কোন জাহাজ নিষেধাজ্ঞার তালিকায় আছে সেটা চুক্তির আগে তো জানার কথা। আর এই মস্ত টাইপের এই উঁচু আলার ভেসেল, অন্য ধরনের ভেসেল, এটা বাংলাদেশ টার্মিনালে ভিতরে পারবে কি পারবে না সেটা তো আগে জানার কথা, তাই না? যাকে বিনা টেন্ডারে গ্যাস আনার দায়িত্ব দেওয়া হইলো তার নিজের নৌবহর আছে কি নাই, সক্ষমতা আছে কি নাই, সেটা যাচাই করার নামই তো প্রকিউরমেন্ট। জ্বালানি খাতের কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছেন যে সরবরাহকারী যাচাই বাছাই গাফিলতি হয়েছে। তো এদেরকে বিনা টেন্ডারে সরাসরি চুক্তি দেওয়া হয়েছে কেন? টাকাটা তো কারো পকেটে গেছে না, ওই চুক্তিটা দেওয়ার জন্য কার পকেটে গেছে টাকাটা? এটাই আসল দেখা। ডিপিএম এর 4 টাকার অনিশ্চিত হওয়া যাওয়ায় সরকার বাধ্য হইয়া জরুরি স্পট টেন্ডারে যায়, মানে খোলা বাজার থেকে তাৎক্ষণিক কেনাকাটা, মানে যার দাম থাকবে তাই দিতে হবে, কারণ হাতে সময় নাই। 5টা টেন্ডার ডাকা হয়, মাত্র 2টায় দরপত্র জমা পড়ে, আর বাকি 3টা একটা প্রস্তাব আসেনি। যে 2টায় আসে তার একটায় দর ওঠে প্রত্যেক ইউনিট প্রায় $22। $22 শুনলে কিছু বোঝা যায় না, তাই ভেঙে বলি। একটা এলএনজি জাহাজে গ্যাস থাকে 33,60,000 ইউনিট, এতে দেশে চলে 3 দিনের মতো। গত ডিসেম্বরে এই এক জাহাজ গ্যাস কেনা হয়েছিল প্রত্যেক ইউনিট $10.40 কমে। দীর্ঘমেয়াদী চুক্তিতে আরো দাম কম হয়, $9 থেকে $11 হয়। আর এই অগাস্টে সরকার এক জাহাজ গ্যাস কেনার অনুমোদন দিচ্ছে $22.35, দ্বিগুণেরও বেশি। টাকায় কত দাঁড়ায়? সরকারের নিজের কাগজে লেখা আছে ওই এক জাহাজের দাম 949 কোটি টাকা, আর ডিসেম্বরের দামে কিনলে ওই একই জাহাজের দাম হইতো প্রায় 400 কোটি টাকা, মানে এক জাহাজে বাড়তি গেল প্রায় 500 কোটি টাকা। এটা এক বছরের হিসাব না, এটা এক প্রকল্পের হিসাবও না, এটা একটা জাহাজ যে গ্যাসের দেশ চলবে মাত্র 3 দিন। যে প্রতিষ্ঠানগুলো বিনা প্রতিযোগিতায় কাজ পাইলো তারা ব্যর্থ হইল, তাদের ব্যর্থতার শাস্তি তারা পাইলো না। শাস্তি পেল হবিগঞ্জের শ্রমিক, শাস্তি পেল গাজীপুরের কারখানা, শাস্তি পেল ঢাকার রান্নাঘর, আর শাস্তি পেল ইউরোপের যে অর্ডারটা হারাইলো সেই গার্মেন্টস, আর সেই অর্ডারের পেছনে থাকা হাজারটা গার্মেন্টস শ্রমিকের পরিবার। তার মানে এই যে ব্যর্থতাটা, এটা তো কারো না কারোর জন্য লাভজনক হয়েছে, যে বেশি দামে দ্বিগুণের বেশি দামে কিনছে, টাকাটা কার কাছে গেছে? এখন যদি কেউ বলে যে জরুরি অবস্থা তৈরি করে উচ্চ মূল্যে স্পট মার্কেটে ঢোকার রাস্তা বানানো হয়েছে, বিনা টেন্ডারে মধ্যস্বত্বভোগীকে কাজ দেওয়া হয়েছে, জরুরি অবস্থার দোহাই দিয়ে তার সক্ষমতায় যাচাই করা হয়নি, তো এটা চুরি তো না, এটা বাটপারি। এর উপরে বাংলাদেশের এলএনজি প্রধান উৎস হচ্ছে কাতার, এইতে সরকার টু সরকার G2G বলে আর কি, এই চুক্তির আওতায় কাতার থেকে কেনা হয় এলপিজি। গত 4 মার্চ কাতার তার ক্রেতাদেরকে জানাই দিয়েছে বাংলাদেশ সহ যে এই বছরে বাংলাদেশকে যে চুক্তি অনুযায়ী 40টা কার্গো দেবে তার মধ্যে মাত্র 20টা দিতে পারবে, অর্ধেক। মানে মার্চ মাসে সরকার জানতো এই বছরে অর্ধেক আমদানি নাই হয়ে গেছে। তাহলে যে ওই যে আগুনটা লাগছে আর ঝুঁকিটা তো ওই আগুনটা তৈরি করে নাই। তার মানে অগাস্টের সংকট আসমান থেকে পড়ে নাই, মার্চ থেকে অগাস্ট 5 মাস সময় ছিল, কিছু করে নাই কেন সরকার? এইবার আমরা আরেকটু পিছনে যাই, আমরা যখন কথা বলতেছিলাম অগস্ট মাসের 4টা কার্গো নিয়ে, কিন্তু এই 4টা কার্গো তো ফুটা কলসিতে পানি ঢালার মতো, কলসিটা ফুটা হইলো কবে? আর কলসি ফুটা হওয়ার কথা বলতেছি কেন, এটা একটু বোঝা দেখা দরকার। 18 জুলাই 2016 ওই দিন পেট্রো বাংলা মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জির সাথে চুক্তি সই করে। এটা আমার কথা না, এইটা এই সরকারের নিজের ওয়েবসাইটে লেখা আছে। ধরনটা হইতেছে BOOT, বুট না, পায়ের বুট না, মানে বিল্ড ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার, মানে বানাও, নিজের নামে রাখো, চালাও, তারপরে হস্তান্তর করো। মেয়াদ 15 বছর, 2018 থেকে 2032। সাদা বাংলায় বললে ব্যাপারটা এরকম, এক লোক আপনার এলাকায় একটা দোকান বানাইলো নিজের পয়সায়, দোকানের খরচ ধরেন 1 লাখ টাকা, তারপর দোকানটা আপনাকে ভাড়া দিল, কিন্তু দোকান সেই চালায়, সে নিজেই, আপনি শুধু মাল কিনেন আর ভাড়া দেন, আর 15 বছর ভাড়া দেওয়ার পরে দোকানটা আপনার হয়ে যাবে। শুনতে খারাপ লাগতেছে না, তাই না? টার্মিনাল বানাইতে এটার খরচা ধরা হয়েছিল $17.95 লাখ, মানে $18 কোটি মতো। আর এদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয় দৈনিক $4,54,000, বছরে দাঁড়ায় $16.57 লাখ। একটা টার্মিনাল বানাইতে লাগে $18 কোটি, আর 2টা টার্মিনালের ভাড়া বাবদ বছরে যায় প্রায় $16.57 লাখ, মানে এক বছরে ভাড়ার টাকা দিয়া প্রায় একটা গোটা টার্মিনাল বানায় ফেলা যায়। আর ক্যাপাসিটি চার্জের মানেটা কি? সেটা তো এই অগাস্ট মাসে দেশের মানুষ হারে টের পাইছে। ক্যাপাসিটি চার্জ মানে গ্যাস আসুক বা না আসুক ভাড়া দিতে হবে, আগুন লাগুক, মেরামত চলুক, মজুদ শূন্য হইয়া যাক, জাহাজ 4 দিন বসে থাকুক, ভাড়া দিতেই হবে। যেদিন ওই হবিগঞ্জের কারখানার গেট খুলে নেয় সেদিনও ভাড়া গেছে, দোকান বন্ধ, ভাড়া চালু। এই চুক্তি শেষ হবে 2032 সালে, ওই দিন টার্মিনালটা বাংলাদেশের হবে। তো ওদের এই জাহাজটা কত পুরানো জানেন? যখন ওটা বানানো হয়েছিল দক্ষিণ কোরিয়ায়, আর কোম্পানিটা ওটা বুঝা পায় 2005 সালে, মহেশখালীতে বসানো হয় 2018 সালে। মানে যেদিন এই দেশের গ্যাস ওই জাহাজের ভেতর দিয়ে ঢোকা শুরু করলো ওই এক্সেলারেটরের জাহাজের ভেতর দিয়ে, সেই দিন ওটার বয়স 13 বছর। আমরা নতুন কিছু আনি নাই, আমরা 13 বছরের পুরান একটা জাহাজ ভাড়া করে তার উপরে গোটা দেশে জ্বালানি বসাই দিছি। আজ ওইটার বয়স 21 পার, আর এই ধরনের জাহাজের কার্যকর আয়ু সাধারণত 25 বছর। তার মানে 2032 সালে যখন মালিকানা হাতে আসবে বাংলাদেশে, ততদিনে জাহাজটার বয়স 3 দশকের কাছাকাছি। মানে দোকানের মালিকানা যখন পাবেন ততদিনে দোকানটা ভাঙার বয়স হয়ে যাবে। আপনি কটকটি খাবেন বেচা, ওইটা কত ভাবেই না লুটপাট হয়। আপনি 15 বছর ভাড়া দিবেন একটা ভাঙা দোকানের মালিক হওয়ার জন্য। এই এক্সেলারেট এনার্জির এইখানকার হট্টাকর্তা কে জানেন? এই যে পিটার হাস, চিনেন তো, মার্কিন অ্যাম্বাসেডার ছিল। এক্সেলারেট এনার্জির যখন পারমিশন যখন হয় তখন তৌফিক আলী দৌড়ঝাঁপ করছিল, যার নাম নিয়ে এটার অনুমোদনের তদবির করছিল। সে বিভিন্ন জনের কাছে গেছিল, আঙ্কেরে 1000 বিজ্ঞানী ওই সে কুত্তে নিয়ে বসে থাকে, হ্যাঁ কুত্তাটা বলে সুন্দর আছে। সেই জন্য এক্সেলারেট এনার্জি সাগরের টার্মিনালটা নিজের পয়সায় বসাইছে $18 কোটি, আর জাহাজটা তখনই ছিল 12 বছর পুরনো। কেউ প্রশ্ন করেনি, কেন করেনি বুঝতে পারছেন? 15 বছর এক্সেলারেটর মোট বিনিয়োগ দাঁড়াবে $50 কোটি। আমাদের হাতে চুক্তির কপি নেই, কিন্তু সরকারের কাছে আছে। সজীব ওয়াজেদ জয় আর বাটপার তস্কর শিরোমণি তৌফিক আলীর নাম ধরে আছে যে কোম্পানির সাথে, সেই কোম্পানি তো ফ্যাসি উত্তর বাংলাদেশে কাজ করতে পারার কথা না। 2016 সালে সই হওয়া সেই চুক্তির উপরে দেশের 1/3 গ্যাস দাঁড়ায় আছে।
যে চুক্তির টাকা দেয় এই দেশের করদাতা, সেই চুক্তির শর্ত আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয় নাই। আপনি সরকারের ওয়েবসাইটে যান, ও বলবে জাহাজের এক্সেলেটের জাহাজের দৈর্ঘ্য 277 মিটার, প্রস্থ 44 মিটার, ধারণ ক্ষমতা 1,48,000 ঘনমিটার। জাহাজটা কত চওড়া সেটা রাষ্ট্র আপনাকে জানাইতে রাজি, কিন্তু জাহাজটার জন্য আপনি কত টাকা দিতেছেন সেটা জানাইতে রাজি না। মানে আপনি এমন একটা চুক্তির টাকা শোধ করতেছেন যেটা আপনি পড়তে পারবেন না। সরকারকে চুক্তিটা প্রকাশ করতে হবে। মহেশখালীর 2টা টার্মিনালের চুক্তি, ক্যাপাসিটি চার্জের কাঠামো, ঋণের শর্ত, সুদের হার, আর নভেম্বর 2023-এ সই হওয়া এদের সাথে 15 বছরের ক্রয় চুক্তি যেটা হাসিনা করে গেছে, সবকিছু প্রকাশ করতে হবে। বাণিজ্যিক গোপনীয়তার কথা বললেন না, এটা 2 ব্যবসায়িক চুক্তি না, এটা রাষ্ট্র আর একটা কোম্পানির চুক্তি যার টাকা দেয় জনগণ। আর মনে রাখেন, বিগত সরকার এই কাজটা করছিল 2010 সালের একটা আইনের বলে, যে আইন বাতিল হয়ে গেছে। তাহলে এখন লুকানোর কি আছে? আর যদি প্রকাশ না করেন তাহলে আমরা ধরে নেব যা রুটিছে তার তো কিছুটা বটেই। কাগজটা বের করেন, শুধু কাগজটা, ওর উপরে দায় চাপায় দেওয়ার শিশু সুলভ কাজ বন্ধ করেন। জয়ের ছায়া যেখানে আছে সেটা বাংলাদেশকে বিপদে এইভাবেই ফেলবে। আপনারা বিপদে পড়েছেন এই সজীব ওয়াজেদ জয়ের জন্য। যদি এটা সংশোধন না করেন, দেশের সামনে আরো ভয়াবহ জ্বালানি সংকট আসবে। এই জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ ব্যয় করতে হবে। আর ওই যে সরকারের বডিগার্ড, ও 1972-এ কইছিল 5 বছর কিছুই দিবার পারবো না। ওনারা 5 বছর টাইম দেয় না কিন্তু বাংলাদেশের মানুষ, তাও শিক্ষা হয় নাই আমাদের বাণিজ্য মন্ত্রী, সে কয় 2 বছর বিদ্যুৎ দিতে পারবো না। সরকারি বডিগার্ডের মতো 1972-এর বিপুল জনপ্রিয় নেতাই টিকে নাই। আপনি কোন হরিদাস পাল জনগণকে 2 বছর আটকায় রাখবেন? এই বিদ্যুতের সংকট এই সরকারকে গভীর বিপদে ফেলবে। এখনো সাবধান হন, তাছাড়া আজ না বুঝলে বুঝবেন কাল, পাশা চাপড়াইবেন আর পারবেন কাল। আসসালামু আলাইকুম। রংপুরে একই পরিবারের 4 জন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল একই রাতে। এটা নিয়ে যে দুঃখ প্রকাশ করবেন, সমবেদনা জানাবেন, সেই সুযোগটাও নাই। কারণ এটা নিয়ে নানান রকম প্রশ্ন দেখা দিচ্ছে। এর মধ্যে আবার রাজনীতিও ঢুকে গেছে, আবার ছেঁচড়ামিও ঢুকে গেছে। কিছু কিছু মানুষ খুবই ছেঁচড়ামি করতেছে। আমি দেখাই আপনাদেরকে। বাংলাদেশের রংপুরের একটা হিন্দু পরিবারের কান্না, যেখানে কিনা এই দেখতে পাচ্ছেন, এই যে 4 জন পরিবারের 4 জনকে একসাথে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে বাংলাদেশের জিহাদিরা। বুঝছেন, মূল কথা ওই জায়গায়। যদি ওই মুগ্ধ দাস যার নাম, ওর নাম যদি মুগ্ধ দাস না হইয়া মোজাম্মেল হইতো তাইলে ঘটনা ঘটা যাইতো। আরেকজনের নাম স্নিগ্ধ দাস, ওর নাম যদি স্নিগ্ধ দাস না হইয়া সিকান্দর হইতো তাইলে ঘটনাটা অন্যরকম হয়ে যেত, যেটা সবাই চাচ্ছে। হ্যাঁ, এই রাজনীতিটাই করতে চাচ্ছে ভাই ব্রাদার। একটুখানি বোঝার চেষ্টা করেন। যারা বলতে চাচ্ছে 2 জনের পক্ষে 4 জনকে মারা কি সম্ভব? ভাই ব্রাদার, 4 জনের মধ্যে 1 জন বাচ্চা আর 2 জন মেয়ে মানুষ আর 1 জন পুরুষ। কিভাবে মার্ডারটা হয়েছে অনেকে আপনারা জানেন। আসল ঘটনাটা কি জানেন? 4 জন কেন 10 জনকে মার্ডার করা যায় এই 2 জনের পক্ষে সম্ভব। কারণ তারা মাদক আসক্ত। আর এমন একটা মাদক, যে মাদকের এত শক্তি ভাই, বললাম তো 10 জনের সাথে, এই 2 জন যদি 10 জনের সাথেও মারামারি করে না, ওই 10 জন হাইরা যাবে। যদি এরা ওই মাদকটাই না মারামারি করতে যায়, অন্যরকম শক্তি গায়ে চলে আসে, তো ভাই এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আসেন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করি। কেন এত সন্দেহ, কেন বিশ্বাস করতে চাচ্ছে না, আর রাজনীতিটা কি হইতেছে? ভাই ব্রাদার দেখেন, ওরা কিন্তু ওই শিক্ষকের ছাদের মধ্যে আসছিল। কেন আসছে? পাশের ছাদেও তো খাইতে পারতো, কারণ ওইটা খোলামেলা ছাদ, ওখানে প্রচুর বাতাস, ওদের একটা কিছু আড়াল লাগবে। এই ছাদে 2.5 ফিট একটা দেওয়াল আছে, বাউন্ডারি একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের কোনায় বৈশা কত খাবে, ওইখান থেকে বাতাস থেকে বাঁচতে পারবে। কারণ এই মাদক নিবার জন্য ওই গ্যাস লাইট লাগে, ওই ফয়েল পেপার লাগে। আর ওই গ্যাস লাইট যখন আপনি জ্বালাবেন, বাতাসে নিভাই দিতে পারে, ডিস্টার্ব হইতে পারে ভাই। একটা 300, 400, 500 টাকা দিয়ে কিনে আনছে, এটা যত্ন করে খাইতে হবে না, যার জন্য আসতে পারে। কারণ কি, ওই ছাদ থেকে এই ছাদে আসা, ওই ছাদ থেকে এই ছাদে আসা, ওই 2.5 ফিটের একটা ওয়াল, ওইটুকু পার হওয়া কোনো ব্যাপার না। ওই ছাদটা যেহেতু খোলা, এই ছাদে আসছে বাতাস থেকে আড়াল হইয়া ওইটা খাওয়ার জন্য। এখন কথা হচ্ছে, দেখেন, ওরা যদি মার্ডার করতে আসতো, ওদের যদি ওই উদ্দেশ্য থাকতো, এই শিক্ষকের ঘর থেকে গয়নাগাটি লুট করুন, টাকা পয়সা লুট করুন, যদি ওই উদ্দেশ্য থাকতো, তাহলে তো ভাই ওরা ওই ঘরের দিকেই যাইতো। তাহলে তো ওরা ওই ছাদের যে সিঁড়ি ঘর আছে, ওইটার মধ্যে একটা দরজা আছে, ওইটা খুইলা ওই টিচারের ঘরের দরজা যায় নক করতো। ওদের যদি ওই উদ্দেশ্য থাকতো, ওরা ছাদেই ছিল। ওই টিচার কিন্তু ছাদে আসছে, কেন আসছে? উনি হয়তো টুকটাক আওয়াজ পাইছে, মনে করছে যে ছাদে কেউ আছে, থাকতে পারে, ওই সন্দেহে আসে। কারণ উনি খালি গায়ে গামছা নিয়ে আসছে। ওইখানে আসার পর হয়তো দেখা ফেলছে ওরা বাবা খাইতেছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। হয়তো শিক্ষক বলছে, শিক্ষক মানুষ তো ভাই, একটু শাসন করছে, শাসন করে বলছে এটা নিয়ে আমি কালকে বিচার ডাকুন, তোমরা আমার ছাদের মধ্যে কেন আসছো, এমন কথা বলতে পারে, যার ফলে উনার উপরে আক্রমণ করছে। কারণ এই মাদকটা এরকমই ভাই, ওদের মাথার মধ্যে তখন ঢুকছে, হায় হায়, এ যদি বইলা দেয় তাহলে তো আমাদের সবকিছু শেষ। যে ছেলেটা স্বর্ণের দোকানে কাজ করে, ও চাকরি হারাবে, সঙ্গে যে ছিল সে কিন্তু আবার বিবাহিত, তার মাথায় ঢুকছে, হায় হায়, এটা যদি কালকে জানাজানি হয়ে যায়, আমি বোর কাছে মুখ দেখামু কেমনে, শ্বশুর বাড়ি মুখ দেখামু কেমনে, এগুলো তখন মাথার মধ্যে ঢুকে গেছে। এই নেগেটিভ চিন্তা ঢুকে যাওয়ার পরই আক্রমণ করছে এবং মাইরা ফেলাইছে। মারার পর এখন দেখেন, এই মারামারি করতে গিয়ে একটু ধস্তাধস্তি হয়েছে। আর স্বামী কেন আসতেছে না, স্বামী তো ছাদে গেছে, ওইটা দেখার জন্য ওনার ওয়াইফ আসছে। ওনার ওয়াইফ যখন সিঁড়ি দিয়ে আসতেছিল, তখন তাকে ধরছে, তাকে ধরে ওই একই কাজ করছে। এরপরে তারা ঘরে ঢুকছে। এবং এমনও হইতে পারে ওই মেয়েটা তো ভাই বড় হয়েছে, হ্যাঁ ভাই, ছোটখাটো না, বাচ্চা না, ছেলেটা বাচ্চা, কিন্তু ওই মেয়েটা যখন সামনে আসছে, সে যখন দেখা ফেলাইছে, তাকেও ধরছে।
তাকেও মাইরা ফেলছে, হয়তো ওই বাচ্চাটাও দেখে ফেলছে, তাকেও মারছে। কিন্তু এখন একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতেছে, এরা তো একটা ক্রাইমের মধ্যে ঢুকেই গেছে, তাই না? ক্রাইম কইরা ফেলছে, মাইরা ফেলছে, কিন্তু তারপরও কেন ওই ঘরে বৈশা বৈশা খেজুর খাইছে, শশা খাইছে, এবং ওই ঘর থেকে যে আবার গয়নাগাটি লুট করছে না, একজন তো স্বর্ণের দোকানে কাজ করে, সে আবার এটা আগুন দিয়া পোড়ায়া পরীক্ষা করছে যে এটা আসলে স্বর্ণ না ইমিটেশনের গয়না। চিন্তা করেন কত ঠান্ডা মাথায় এই কাজগুলা করছে। কিভাবে সম্ভব হইলো? সম্ভব হয়েছে ওই একটা কারণেই, কারণ তারা নেশায় ওয়ান ওয়ে রোডে ঢুকে গেছে, এখান থেকে ইউ টার্ন নেওয়ার কোনো রাস্তা নাই, ওদের মাথার মধ্যে তো ঢুকে গেছে, রক্তের খেলা তো খেলেই ফেলাইছে, ওইখান থেকে তার ফেরত আসার কোনো রাস্তা নাই। এখন ওরা বাঁচার চিন্তা করতেছিল কিভাবে বাইরে হমু, ছাদ দিয়া যদি বাইরে হতে যাই আশেপাশে থেকে অনেকে দেখে ফেলতে পারে। আবার দেখেন এটাও শোনা গেছে যে ওরা আজানের জন্য অপেক্ষা করতেছিল, সেদিন শুক্রবার ছিল। কিন্তু প্রশ্ন হলো এলাকাটার নাম দাসপাড়া, এখানে আশেপাশে কতজন মুসলমান আছে আমার জানা নাই, এখানে কোনো মসজিদ আছে কিনা সেটাও আমার জানা নাই, থাকতে পারে, দূরে থাকতে পারে, কিন্তু একটা হিন্দু এলাকায় এবং বাড়িগুলা কিন্তু একটার সাথে একটা লাগানো, একেবারেই ঘন বসতি, কেউ টের পায় নাই। কেন টের পায় নাই? একটু আগেই বললাম, ওই নেশাটা করার পর অসুরের মতো একটা শক্তি চলে আসে। কোনো ব্যাপারই না ভাই, ওই মুখের মধ্যে যখন খাবলা মেরে ধরবে না, টু শব্দ করার কোনো ক্ষমতা থাকবে না, এতটা শক্তি চলে আসে ওই গায়ের মধ্যে। ওই কাজটা ওই জন্যই করতে পারছে। এখন কথা হইলো ওখানে যে ইলেকট্রিক লাইনটা ছিল ওইটা কেন বিচ্ছিন্ন করা হইলো, ওইটারও জবাব দিছে কিন্তু পুলিশ। ওদের মাথার মধ্যে ঢুকছে যে ইলেকট্রিক লাইনটা যদি আমরা না ছিড়ি আমরা বাইরে হতে পারবো না, কারণ বাইরের দিকে কোথাও সিসি ক্যামেরা আছে, ওইটা যেন না দেখা যায়, এরকম একটা চিন্তা ভাবনা করছে। আসলে ভাই দেখেন ওই মাদক নেওয়ার পর না কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকেই না। দেখেন ওরা কিন্তু পালায়া যেতে পারতো, ওরা যে মার্ডার করছে ওরা তো জানে, পালাই নেই কেন? একই এলাকার সবাই যদি পালায়া যায় সন্দেহ করবে, যার জন্য দেখেন নিজের ঘরে না ঘুমায়া ওই আত্মীয়র বাসায়, চাচাতো ভাইয়ের বাসায় যায় ঘুমায় আসছিল, ওইখানে যায় পুলিশ হানা দিছে, পুলিশ ওকে ধরার পর আরেকজনকে ধরছে, কিন্তু আরেকজনকে যখন ধরতে গেছে সে কিন্তু পিছনের দরজা দিয়ে ভাইয়া গেছে, পালাইছে। তারপরে কিন্তু চেজিং হয়েছে, পুলিশ তার পিছনে কিন্তু ওই রাত্রিবেলায় ছুটছে, সে যায় কোথাও একটা জায়গায় পালাইছিল, সেখান থেকে খুঁজা ভাই করছে ভোর রাতের দিকে। ও পালাবে কেন যদি কোনো অপরাধ না কইরা থাকে? তারপরে সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, তাদেরকে যখন ধৈর্য নিয়ে আসতেছিল তাদের কিন্তু এই শির দ্বারা এরকম সোজা ছিল না, মাথা নিচের দিকে ছিল, নত ছিল, কারো দিকে তাকাইতে পারতেছিল না, কারণ এলাকার সবাই তো তাদেরকে চিনে। কিন্তু কথা হচ্ছে ওই এলাকার মানুষই কেন এখন ওই মানব বন্ধন করতেছে, তারা কেন পুলিশের কথা বিশ্বাস করতে চাচ্ছে না? আসলে এর পিছনে কোনো একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা কি জানেন? যে কোনো অ্যাঙ্গেলে হোক এটাকে যদি দেখাইতে পারে কোনো উগ্রবাদীর কাজ, তাহলে ভাই অনেক বড় ফায়দা। কারণ এলাকাটার নাম কি? রংপুর। এই জেলার নাম রংপুর, এটা নিয়ে অনেক কথাই আগে শুনছেন। এই রংপুর ওরা দখল করতে চায়, কিনা নিতে চায়, ওইখানে আবার ওই যে শিব মন্দির, আরো অনেক কাহিনী, ওই যে একজন অ্যারেস্ট হয়েছে ওই শিব মন্দির বানাইতে যায়, ওইটা তো আপনারা জানেন। এরকম অনেক কাহিনী আছে এই রংপুর নিয়ে। সরকারকে এই বিপদে ফেলার জন্যই এই পার্শ্ববর্তী দেশ থেকে এবং যারা পরাজিত শক্তি তাদেরই এই বয়ান কিন্তু সামনে নিয়ে আসতেছে। তারপরেও দেখবেন এটা নিয়ে বহু রকম প্রশ্ন সামনে আসবে। প্রশ্ন আসা উচিত, দরকার আছে ভাই, হ্যাঁ প্রশ্ন কেন করবেন না, কিন্তু উত্তরও তো পাইতে হবে। উত্তর কিন্তু অলরেডি পুলিশ দিতেছে, সিআইডিও কিন্তু অলরেডি দিয়ে দিছে। ওনারা কিন্তু বলছে যে এরা নিজেরাই স্বীকারোক্তি দিছে এই হত্যার পিছনে তাদেরই হাত, এবং ওই মাদক দ্রব্য স্যার দেখা ফেলাইছিল, তাদের সাথে তর্ক বিতর্ক, তারপর একজন একজন করে 4 জনকে হত্যা করা হয়েছে। তারপরও আমার ভিতরে একটা প্রশ্ন দেখা দিছে, পুলিশ কোনো একটা কিছু এখানে গোপন করতে চাইছে। হ্যাঁ ভাই, এমন কিছু গোপন করতে চাইছে যেটা বাইরে যদি আসে এটা অন্যরকম একটা কালার হয়ে যাবে, মানুষের ভিতরে অন্যরকম রিয়াকশন হতে পারে, এরকম কিছু কি আছে? কারণ এই কথাটা কেন বললাম, যে ওখানে কিন্তু একটা সুন্দরী মেয়ে ছিল, ওই যে আগামী চক্রবর্তী, ওই আগামী চক্রবর্তীর যে পোস্টমর্টম হয়েছে ওইখানে একটা ডোমের সাক্ষাৎকার দেখলাম, আপনারাও দেখতে পাবেন। ওই ডোমের গোপন ক্যামেরাতে ওই ডোমের কিছু কথাবার্তা নিছে। আমি জানি না ওই চ্যানেলটা ওই ডোমের চেহারাটা কেন দেখাইলো, আমার কাছে ফুটেজ আছে, আমি দেখাবো না। ওই ডোম কিন্তু একটা কথা বলতেছিল যে ওই আগামী চক্রবর্তীর গোপনাঙ্গে এমন কিছু পাওয়া গেছে যেটা বোঝা যায় ধর্ষণের কিছু একটা ঘটনা ঘটছে, এমন কিছু হইতে পারে, এটাই কিন্তু ওই ডোম ইঙ্গিত দিছে। এবং ওই ডাক্তারের সঙ্গে সে আলাপটা করছে, যে ডাক্তারকে বলছে আমি গোপনাঙ্গে এরকম একটা কিছু পাইছি। আপনারা তো জানেন ডোম কিন্তু থাকতে হয় ডাক্তারের সাথে, ওই যে কাটা ছিঁড়ার ব্যাপারগুলো কিন্তু ডাক্তার নিজের হাতে খুব কমই করে, এগুলো ডোম দ্বারাই করা হয়। ওই ডোম এই কথাটা বলছে। এখান থেকে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, এরকম কোনো কিছু কি ঘটতে পারে? পুলিশ কি এইটাই গোপন করতে চাইছে? এরকম একটা প্রশ্ন আমার মনের মধ্যে দেখা দিছে। কিন্তু কি লাভ পুলিশে এটা গোপন কইরা? হ্যাঁ ভাই, লাভ একটাই হতে পারে, সমাজে যেন কোনো রকম রিয়াকশন না হয়, সমাজে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। একে তো ভাই মার্ডার, তারপরে আবার ধর্ষণ, এই দুইটা মিলা বিরাট বড় রিয়াকশন হইতে পারে। এরকম কিছু কি গোপন করতে চাইলো? হইতে পারে, আবার নাও হইতে পারে। ওই ডোম কিন্তু নিজেই বলতেছে উনি ডাক্তারের সাথে এই ব্যাপারটা আলাপ করছে। ডাক্তার আর ওই ডোমকে এখন গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই কাছে ডাকবে, ডাইকা জিজ্ঞাসাবাদ করবে। যাই হোক ভাই, একটা কথা তো সত্য, এটা ভাই মার্ডার কেস, এবং এর মধ্যে কোনো ওই যে জঙ্গি ফঙ্গি আল কায়দা হাবি জাবি এগুলো খুঁজার লাভ নাই, এর মধ্যে রাজনীতি খুঁজার লাভ নাই। এটা নিয়ে যারা রাজনীতি করতে চাইতেছে পার্শ্ববর্তী দেশ থেকে এবং দেশের ভিতরে যারা পরাজিত শক্তি, তারা যে রাজনীতিটা করতে চাইতেছে
তাদের মূল উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানের মধ্যে যদি কোনো একটা প্রবলেম সৃষ্টি করা যায়, কোনো একটা বিবাদ তৈরি করা যায়, তাহলে বিরাট বড় একটা ফায়দা উঠতে পারবে। সেই ফায়দাটা কি? সারা বিশ্বের মধ্যে ঢোল পিটাইতে পারবে। এই দেশটা আল কায়দা নিয়ে চলে গেছে, জঙ্গিরা নিয়ে চলে গেছে, এই ঢোলটা পিটাইতে পারবে। ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলেও কিন্তু এই ঢোল পিটাইতে চাইছে, এই জিনিসটা প্রমাণ করতে চাইছে, পারে নাই। এখন নির্বাচিত সরকার, ওই নির্বাচিত সরকারের সাথে কোনো রকম হচ্ছে না বন্ধুত্ব, কোনো রকম লেনা দেনা হচ্ছে না, বসে আনতে পারতেছে না, বসে আনতে না পাইলেই কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সরকারের অনেক রকম প্রবলেম আছে ভাই, বিশেষ করে বড় প্রবলেম আমাদের একটা গণভোট নিয়ে ওনারা ছিনিমিনি খেলছে, আমাদের সঙ্গে বেইমানি করছে, মুনাফিকি করছে। এই দোষটা তো ওনারা করছে, কিন্তু এই সরকারের যদি অন্য অন্য কাজকর্মগুলো যদি আপনারা ফলো করতে চান, তাহলে কি দেখতে পাই? বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক, এটা বিচার করে আমরা কি পাই? আবার এদিকে দেখেন মক্কা চুক্তি, এটার সঙ্গে বাংলাদেশ যাচ্ছে ভাই, কনফার্ম থাকেন, যাচ্ছে, যেতেই হবে। কারণ কি জানেন? আমাদের আছে ম্যান পাওয়ার। অনেকেই বলে ভাই ওদের তো অনেক কিছু আছে, আমাদের কি আছে? আমাদের আছে ভাই সৈনিক, সোলজার। হ্যাঁ ভাই, বাংলাদেশের সোলজার, পৃথিবীর যদি সেরা সোলজার 1 থেকে 5 খুঁজে বাইর করেন, এর মধ্যে বাংলাদেশের সোলজার পাবেন। আমাদের সেই সোলজারের পাওয়ারটা আছে। আবার দেখেন আরব দেশের আছে টাকা, ধন, দৌলত, মানে যে বিগ পাওয়ার, পুরো ব্যাপারই না, ওই টাকার পাওয়ার আছে। আবার পাকিস্তানের আছে ভাই ওই পারমাণবিক বোমা। হ্যাঁ ভাই, তাদের হাতে সেই পাওয়ারটা আছে। আবার দেখেন টার্কিতে কি, তারা নিজেরাই ভাই ফ্যাক্টরি আছে, নিজেরাই বোম তৈরি করে, ড্রোন তৈরি করে, যুদ্ধের যা যা কিছু লাগে সবই তৈরি করে। আবার এর মধ্যে তো আপনারা শুনে গেছেন আমরা চীন থেকে সেই যুদ্ধ বিমান কিনতেছি। হ্যাঁ ভাই, কথাবার্তা অলরেডি পাকা হয়ে গেছে। এই যে সরকারের একটা নতুন রূপ, যে রূপটা আমরা গত 55 বছর কোন সরকারের আমলে দেখি নাই। আর এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় মাথা ব্যথা। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমাদের সংসদে যে স্পিকার, মাননীয় স্পিকার বসে থাকে, ওইখানে দেখবেন কলমা লেখা আছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও ভাই ওই কলমা লেখা হয়েছে। তার মানে কি পরিবর্তন আসতেছে। এর মধ্যে আপনারা এইটাও দেখছেন আমাদের ক্যান্টনমেন্ট গুলাতে ইসলামিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে AIII নামে, এটা আপনারা জানেন। তার মানে বাংলাদেশটা যে একটা মুসলিম কান্ট্রি, এটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যার জন্য বিরোধী দল, সরকারি দল মোটামুটি এক জায়গায় আছে। তার মানে বাংলাদেশ যে একটা ইসলামিক দেশ, এটাই তো ভাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর এটা যদি প্রকাশ পায়, সবচেয়ে বড় ক্ষতিকার, সবচেয়ে বড় মাথা ব্যথা কার? উনাদের মাথা ব্যথা। কিন্তু ওনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করে। ওনারা কিন্তু জয় শ্রীরাম বলে মসজিদে মাইক খুলে ফেলতে পারে, রাস্তায় স্লোগান দিতে পারে। আমরা যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলি, তখনই ওনাদের গাত্রদাহ হয়। হ্যাঁ, তখনই গাত্রদাহ আরম্ভ হয়ে যায়। কিন্তু বর্তমান সরকার, বর্তমান বিরোধী দল এবং বর্তমান আমাদের মতো সাধারণ মানুষরা একটা জিনিস বুঝা ফেলাইছি, আমরাও ভাই ইসলামবাদী রাজনীতি করব, আমরা মুসলমান, এটাই তো আমরা বুঝাইতে চাবো। তবে বিদায়ের আগে একটা কথা বলে যাই, সরকারি দল, বিরোধী দল এবং সাধারণ জনগণ সবাই কিন্তু একটা জিনিস বুঝা ফেলাইছে, বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ। এই ব্যাপারটা কিন্তু সবাই বুঝা ফেলাইছে। আর এটা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই তাড়াতাড়ি নতুন বাংলাদেশের দিকে আমরা আগাইতে থাকুন। যার যার রাজনীতি তার তার কাছে, কিন্তু বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি, এটা ভুলা যাবে না। এটা ভাই স্বর্ণ অক্ষরে লেখা দিতে হবে। সংবিধানে ওই যে মলাট থাকে না, মলাটের উপরে লেখা দিতে হবে স্বর্ণ অক্ষরে, এটা মুসলমানের দেশ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।